নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। বাংলাদেশের সেনা কি সেনা ছাউনি ছেড়ে বেরিয়ে এসে এবার মসনদ দখল করছে? অতীতে বাংলাদেশে অনেকবার সেনা বিদ্রোহ হয়েছে এবং সেনা শাসকরা বাংলাদেশ চালিয়েছেন। সম্ভবত 8 থেকে 9 বার এরকম বিদ্রোহ হয়েছে। আমি ঠিক এক্সাক্ট পরিসংখ্যানটা জানি না, যতদূর মনে হয় সংখ্যাটা 10ও হতে পারে, এরকম সেনা বিদ্রোহ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পরই তো সেনা বিদ্রোহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন। আমাদের এই পড়শি দেশে গণতন্ত্র অত্যন্ত ভঙ্গুর এবং গণতান্ত্রিক চেতনা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে খুব একটা যে বিস্তার লাভ করেনি, সত্যের খাতিরে এটা আমাদের কিন্তু মেনে নিতেই হয়। এই প্রেক্ষিতে বাংলাদেশে আবার নতুন করে সেনা শাসনের গুঞ্জন ক্রমশ তীব্র হচ্ছে এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন, বিদেশি সংবাদ মাধ্যম বলুন, সবেতেই এই সেনা টেক ওভারের একটা ইঙ্গিত আছে। বাংলাদেশের বিভিন্ন সমাজ মাধ্যমেও কিন্তু সেনা বিদ্রোহ বা সেনার ক্ষমতা দখলের ব্যাপারে ইঙ্গিত রয়েছে। এখন যদি সেনা অভ্যুত্থান হয়, এর মাস্টার মাইন্ড কে? শোনা যাচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। নামটা আমি আর একবার আপনাদের বলি, সঠিকভাবেই বলা উচিত, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। মোহাম্মদ ফাইজুর রহমান কে? ভদ্রলোক কে? এই ভদ্রলোক অত্যন্ত প্রভাবশালী এক সেনাকর্তা। লেফটেন্যান্ট জেনারেল র্যাঙ্কে আছেন মানে বুঝতেই পারছেন বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্তাদের মধ্যে অন্যতম, এবং অত্যন্ত র্যাডিক্যালাইজড, উগ্র ইসলামী দর্শনে দীক্ষিত এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাতে ইসলামীর ঘনিষ্ঠ। এবং সেনাবাহিনীর মধ্যেও যে র্যাডিক্যালাইজেশন হয়েছে এটা একদম বাস্তব, বিশেষ করে সেনার মিডল টিয়ার এবং একদম লোয়ার টিয়ারে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে র্যাডিক্যালাইজেশন হয়েছে। এই র্যাডিক্যালাইজ সেনারা এই ফাইজুর রহমানের পিছনে এসে দাঁড়িয়েছেন এবং ফাইজুর রহমান যেহেতু জামাতের ঘনিষ্ঠ, মতাদর্শগতভাবে জামাতপন্থী, এবং জামাত হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বাংলাদেশের কি বলবো, জামাতে ইসলামী শত চেষ্টা করেও বাংলাদেশে যদি ওরা ইসলামিক জোট গঠন করেও ভোটে লড়ে না, 15% বেশি ভোট পাবে না। কিন্তু র্যাডিক্যালাইজ তো হয়ে আছে অনেকটা অংশ। তো এই লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর যেহেতু জামাতের ঘনিষ্ঠ, জামাত আবার পাকিস্তানকে তাদের পিতা মাতা সবকিছু মনে করে এবং বাংলাদেশের অস্তিত্বকে তারা মন থেকে স্বীকার করে না। তাদের মতে বাংলাদেশের সৃষ্টি জিন্নাত দ্বিজাতি তত্ত্বের মূলে কুঠারাঘাত। পারলে তারা কায়েদি আজমকেই জাতির পিতা বলে ঘোষণা করে এবং তাদের মনের বাসনা হচ্ছে ওই বাংলাদেশের নাম ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান করার। অনেকদিন বাদে হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে পেয়েছে না পাকিস্তান, বাংলাদেশের জামাতরাও তাই। এই ভদ্রলোক ফাইজুর রহমান হচ্ছে পাকিস্তানের দালাল, জামাতের মতাদর্শের সঙ্গে সমার্থক। এই যে আইএসআই এর কর্তারা ঢাকা ঘুরে গেলেন, আবার বাংলাদেশ সেনার কয়েকজন প্রতিনিধি দল ইসলামাবাদে গিয়ে এই আসিম মুনিরের সঙ্গে দেখা করলেন। করাচিতে বাংলাদেশের নৌবাহিনী পাকিস্তান নৌবাহিনী যৌথ মহড়া দেবে। এই যে মস্তিষ্ক পাকিস্তানের কোলে উঠে বসা, এর পিছনে এই ফাইজুর রহমানের মস্তিষ্ক আছে। এই যে আইএসআই লোকজন যখন এসেছিলেন, তখন এই ভদ্রলোক কিভাবে বাংলাদেশি সেনায় পাকিস্তানি আর্মির প্রভাব বাড়ানো যায়, কিভাবে পাকিস্তান থেকে সমরাস্ত্র কেনা যায়, সে সম্পর্কে বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরি করেছেন এবং একই সঙ্গে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে কিভাবে অশান্তি ছড়ানো যায় সে সম্পর্কেও
সুনির্দিষ্ট পরিকল্পনা করেছেন। এই যে আমাদের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান হলো, ঢাকাতে ভারতীয় দূতাবাসে হয়েছে, এই ভদ্রলোককে সেখানে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। আবার বাংলাদেশের এখন যিনি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তিনি মধ্যপন্থায় বিশ্বাসী। তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী। তিনি বলেন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে পরেই ভারত এই বাংলাদেশ মায়ানমার সীমান্ত সুরক্ষিত থাকবে। আমাদের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী কি বলেছিলেন, যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর যোগাযোগ আছে। 5ই অগস্ট শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন, সেদিন ওয়াকারুজ্জামান আর উপেন্দ্র দ্বিবেদী নিজেদের মধ্যে অনেকবার কথা বলেছেন। এইগুলো কিন্তু এই ফাইজুর রহমানের মতো র্যাডিক্যালাইজড এলিমেন্টের পছন্দ নয়। কেন ভারতের সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনীর যোগাযোগ থাকবে? তারা চায় হিন্দুস্তানের বিরুদ্ধে 1000 বছর যুদ্ধ করতে। পাকিস্তানের একটা বড় অংশ, সেনা বলুন, পলিটিশিয়ান বলুন, ব্যুরোক্র্যাট বলুন, তারা হিন্দুস্তানের বিরুদ্ধে 1000 বছর যুদ্ধ করার কসম নিয়েছে না। এই ফাইজুর রহমানের মতো চরিত্রগুলো হচ্ছে ওদের বংশধর। অর্থাৎ এখন একটা গোলমেলে পরিস্থিতি। জগৎ প্রসিদ্ধ বাটপার রুটলেস ওয়ান্ডার মোহাম্মদ ইউনুস ক্ষমতায়, যার কোনো জনভিত্তি নেই, বাংলাদেশকে চেনে না। এনজিও কালচারের কিছু উপদেষ্টা, অসন্তোষ বাড়ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের। বিএনপি আপাতত ছত্রভঙ্গ। শেখ হাসিনা, বেগম জিয়া দুজনেই দেশের বাইরে এবং তাদের 2 পুত্র বাইরে, অর্থাৎ -4 হয়ে গেছে। এখন তো অভ্যুত্থানের পক্ষে একটা কি বলবো আদর্শ পরিস্থিতি, সমর্থন জোটানোর কাজ চলছে। কিন্তু সেনাবাহিনীর এই র্যাডিক্যালাইজড অংশ শক্তিশালী, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সবাই এ ধরনের র্যাডিক্যালাইজ নয়। যারা র্যাডিক্যালাইজ নয় তাদের সংখ্যাও কম নয়, তারা কিন্তু ওয়াকারুজ্জামানের পাশে আছেন। তাহলে সেনা অভ্যুত্থান করতে গেলে সবার আগে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পদ থেকে সরাতে হবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এখনো পর্যন্ত সাফল্য এই র্যাডিক্যালাইজড সেনাকর্তার জোটেনি, সাফল্য পাননি তিনি। ওয়াকারুজ্জামান এখনো আছেন, তিনিও তার মতো করে নিজের শক্তি কনসলিডেট করছেন। কিন্তু ওই ফাইজুর রহমানের মতো র্যাডিক্যালাইজ সেনাকর্তারাও নিজেদের ঘুঁটি সাজাচ্ছেন নিজেদের মতো করে। তারা আইএসআই এর সহায়তাও নিচ্ছেন এবং এই যে উগ্র ইসলামী গোষ্ঠী আছে, জামাত আছে, হিজবুত তাহরির আছে, এদের সঙ্গেও এরা জোট বাঁধছে। ওই ইউনুসের বাসায় যে মাস্টার মাইন্ড, সেই ওই ছোঁড়া হিজবুত তাহরিরের সদস্য, সে তো সেনা ক্যান্টনমেন্টে ঘন ঘন যাতায়াত করছে। এই খবরগুলো আসে আমাদের কাছেও। আমরা ভারতে থাকতে পারি, কিন্তু বাংলাদেশে আমাদেরও তো লোকজন আছে, খবর তো ওখান থেকেও আমাদের আসে যে এই ছেলেটা হচ্ছে কুলগোত্রহীন এবং অত্যন্ত শয়তান প্রকৃতির এবং মস্তিষ্কবর্তী ঘৃণায়ের। এই যে ওদের প্রেস উপদেষ্টা শরীফুল আলম, ও তো রাজাকারের বাচ্চা। ইউনুস নিজে রাজাকার, কিন্তু ওর সব সঙ্গী সাথী রাজাকার। কালকে প্রেস কনফারেন্স করে বলছে যে গণহত্যার জন্য ক্ষমা না চাইলে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না, ইত্যাদি ইত্যাদি। আরে আওয়ামী লীগ কি নিষিদ্ধ নাকি? এই যে গণ অভ্যুত্থান যেটা হয়েছে, কার ছক? আমেরিকার ডিপ স্টেট, জঙ্গি, জেহাদি। এই যে বলা হচ্ছে বাচ্চা খুন করেছে আওয়ামী লীগরা, প্রমাণ দেখাতে পারবেন? কি করে ন্যাটো বাহিনীর বুলেট মৃতদের শরীরে এলো? সাবেক স্বরাষ্ট্র সচিব উপদেষ্টা এই প্রশ্নটা তুলে দিয়েছিলেন, তারপরে তড়ি ঘড়ি তাকে সরতে হয় তার পদ থেকে। প্রেস উপদেষ্টা বলছেন
ওপেন সোসাইটি ফাউন্ডেশন বাংলাদেশে আসছে। ওপেন সোসাইটি ফাউন্ডেশন কার? আপনারা নিশ্চয়ই জানেন, সোরোস, ইউনুসের বুজুম ফ্রেন্ড। এর হচ্ছে আমেরিকার ডিপ স্টেট। দেখুন, রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন আমেরিকায় ক্ষমতায় আছে। এই হতবীর্য বৃদ্ধের আস্পর্ধা দেখুন। এই সোরোসের মতো একটা ঘৃণ্য লোক এবং তার ফাউন্ডেশনকে সে আবার বাংলাদেশে নিয়ে আসছে। আমার ধারণা আমেরিকার প্রশাসন বিষয়টা দেখছে। এই ওপেন ইন্ডিয়া ফাউন্ডেশন বা জর্জ সোরেস আমাদের দেশে যে ধরনের নোংরামি করেছে এবং অতীতে করেছে, এখনো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই লোকটা এবং তার ফাউন্ডেশন বাংলাদেশে দেখা করে গেছে ইউনুসের সঙ্গে। অর্থাৎ ইউনুসের মনোভাবটা আপনারা বুঝে নিন। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, মিলিয়ে নেবেন। এবং সেই নির্বাচন করতে চাইলে রক্তগঙ্গা বইবে এবং আন্তর্জাতিক মহল সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কারণ তাদের 35% কমিটেড ভোটার আছে। আমি শেখ হাসিনা রেজিমকে জাস্টিফাই করছি না, সেখানে অনেক অত্যাচার হয়েছে। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধ কেন হবে? আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সমর্থক আছে, তারা তো কোনো অন্যায় করেনি। এবং যে অভিযোগগুলো জুলাই আগস্টের গণহত্যার সময় হয়েছে বলে ইউনুস গ্যাং অভিযোগ তুলছে, তাদের বিরুদ্ধে এই ধরনের বুড়ি বুড়ি অভিযোগ আছে। বিনা বিচারে জেলে পুরে রাখা, মিথ্যা মামলা দেওয়া, সাংবাদিকদের উপর অত্যাচার করা, মানবাধিকার কর্মীদের ফাঁসানো, রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনা বিচারে কার্যত জেলের কন্ডেম সেলে রাখা এবং ধর্মীয় সংখ্যালঘুদের এথনিক ক্লিনজিং করানো। এই যে সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, ইউনুসের প্রেস সচিব বলছে আমরা তো করিনি। যারা ভিকটিম তাদের পরিবার করেছে। এইসব ছেঁদো যুক্তি বাংলাদেশের সাংবাদিকরা ওই লোকটাকে জিজ্ঞাসা করতে পারলো না, এগুলো আমরা সবাই জানি। ওই ভিকটিমের পরিবারকে দিয়ে এই মিথ্যা মামলাগুলো করানো হয়েছে। আচ্ছা, এই যে লোকটা, এই যে উপদেষ্টাগুলো, আজ বাদে কাল তো এদেরকে সরতে হবে, তখন এরা বাংলাদেশ ছাড়তে পারবে? এরাও তো একই রকম ভাবে কন্ডেম সেলে চালান হবে, একটাও কিন্তু ছাড়া পাবে না, মিলিয়ে নেবেন। এই আসিফ নজরুল, এই যে ওই প্রেস উইং এর ওইটা, আরো যেসবগুলো আছে, একটাও ছাড়া পাবে? জনরস থেকে, মানুষের ক্ষোভের থেকে। চিরদিন কাহার সময় নাহি যায়। রাজাকারের বাচ্চা প্রেস সচিব বড় বড় বুকুনি করে দেখুন আওয়ামী লীগকে নিষিদ্ধ। যদি নিষিদ্ধ করে নির্বাচন করেন, সেই নির্বাচনকে আন্তর্জাতিক মহল স্বীকৃতি দেবে না। ভুলে যাবেন না, আমেরিকার মসনদে ইউনুসের জম ডোনাল্ড ট্রাম্প আছে। আমরা দেখব ওখানে জঙ্গিরা আস্ফালন করবে, আমরা দেখব, হয় নাকি? আর ইউনুস কত বড় ভণ্ড দেখুন। ইউনুসের মূল থিওরি কি আমরা কি জানি? 0 + 0 + 0 = 0। কিন্তু প্রফেসর ইউনুস বলেন 0 + 0 + 0 ওটা 1000, 1 লাখ, 1 কোটি পর্যন্ত হতে পারে। ওর 3টে 0 স্ট্যান্ডস ফর পভার্টি এলিভেশন, বেকারত্ব দূর এবং 0 কার্বন এমিশন। এই 3টে জিনিস যদি করা যায় তবে দুনিয়ায় সবকিছু হবে। এবং তিনি সোশ্যাল বিজনেসকে প্রমোট করেন, এন্টারপ্রেনারদের গ্রিড মাত্রাতিরিক্ত, সেই জন্য সমাজে অসাম্য বাড়ছে। বাংলাদেশের প্রসঙ্গে তার বক্তব্য, সেখানকার তরুণ সমাজ দক্ষ, তাদের সুযোগ দিতে হবে, টেকনোলজির সঙ্গে তারা যতটা সম্ভব নিজেদের যুক্ত করতে পারবেন তত উন্নতির সড়কে হাঁটবেন। কিন্তু এইগুলো করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সুশাসন, গুড গভর্নেন্স। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা বলে কোনো বস্তু আছে এখন? গণতন্ত্র বলে কিছু আছে? আর গুড গভর্নেন্স? When democracy degenerates into mobocracy, then into lumpenocracy.
এটাই হচ্ছে, লুম্পেন রাজ চলছে, কোনো গভর্নেন্স নেই। ওই উপদেষ্টারা, জঙ্গি জেহাদিরা যা ভাবছে সেটাই আইন, আইনের শাসন নেই। জঙ্গি জেহাদিদের ইচ্ছাটাই বাংলাদেশে আইন। তাহলে গুড গভর্নেন্স বলে কিছু নেই, গণতন্ত্র বলে কিছু নেই, ধর্মনিরপেক্ষতা বলে কিছু নেই। এইগুলো থাকলে পরে ইউনুস মডেল, যে পভার্টি এলিভিয়েশন, বেকারত্ব দূর এবং কার্বন এমিশন দূর হবে এবং বিশ্ব হাসিতে খুশিতে ভরে উঠবে। কার্বন এমিশনের ব্যাপারে বলতে পারবো না, কিন্তু পভার্টি এলিভিয়েশন বলুন, আনএমপ্লয়মেন্ট, ইউনুসের এই সময় কি হয়েছে? পভার্টি এলিভিয়েশন 30% বেকার, আকাশ ছোঁয়া মুদ্রা মূল্য বৃদ্ধি, যারা মানে কি বলবো দরিদ্র ছিলেন না তারা দরিদ্র হয়ে গেছেন। বলছেন না মাছ না কিনতে পেরে মাছের কাটে খাচ্ছেন কিনে, 1 কিলো চাল কিনলে ডাল কিনতে পারছে না। এই হচ্ছে সুদি ইউনুসের ফর্মুলা। সেই ফর্মুলা শুনতে খুব ভালো, এটা বাস্তবে রূপায়িত করতে গেলে যে আবশ্যক কন্ডিশন সেটা হচ্ছে গুড গভর্নেন্স, গণতন্ত্র। কিচ্ছু নেই বাংলাদেশে। জঙ্গি জিহাদিদের হাতের পুতুল ইউনুস লাফাচ্ছে, বড় বড় কথা বলছে এবং তার অনুরণন হচ্ছে প্রেস সচিবের কথা। আরে প্রেস সচিব নিজের মতো করে বলছে নাকি? সে এত বড় তালেবার হয়নি। ইউনুস বলছে, জঙ্গিরা বলছে, সে কেজ প্যারটের মতো এগুলো রিপিট করছে। আবার বললাম, চিরদিন কাহারও সময় সমান নাহি যায়। তবে সব থেকে যে ঘটনার উপর আমাদের নজর আছে সেটা হচ্ছে সেনারা কি শেষ পর্যন্ত আবার বাংলাদেশের ক্ষমতার দখল নিতে ঝাঁপাবেন? জামাতপন্থী লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাইজুর রহমানের নেতৃত্বে সাউথ ব্লক, নর্থ ব্লক সবাই পরিস্থিতির উপর নজর রাখছে।